জামাত সংসদে ঢুকতে পারলে দেশের জন্য কি ক্ষতি করতে পারে বা কি ক্ষতি কি করতে পারতো? আপনি ক্ষতি কি হয়েছে? আমরা এইখানে 30টা সিট আমরা এই অঞ্চলে দিব না, এইখান থেকে জামাত দাঁড়াবে, জামাত পাশ করবে আসুক, মানে আমার ভোটেও জামাত পাশ করবে, তাহলে কিন্তু ভাই আপনি জনগণের সাথে প্রহসন করলেন। স্যার 5 আগস্টের পর 2024 ছাত্র শিবিরের যে কার্যক্রম বা এর আগে আপনারা তো দেখেছেন, আপনার সামনে অনেক কিছু হয়েছে, কি বলবেন ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের কার্যক্রমকে কিভাবে দেখেন? শুনেন, ফলাফল বলে দিবে পদ্ধতি ভালো কিনা। আপনি একটা লোক চুপ করে বসে আছে, তাকে বোঝা মুশকিল, কিন্তু যে চুপ করে নাই, সে কিছু একটা বলছে, সেটা নিয়ে আপনি আলাপ করতে পারেন। যেমন ধরেন, রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, একটা রাজনৈতিক দল বলছে, এটা কিন্তু জুলাই চেতনার বিরুদ্ধে যায়, তাই না? কারণ ওই রাষ্ট্রপতি তো ওই সরকারের রাষ্ট্রপতি। তারপরে যখন বলা হইলো যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার, তখন একটা রাজনৈতিক দল বলল কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করাটা আমাদের কাজ না, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তার মানে তার পক্ষে আপনার বক্তব্যটা, তাহলে এটা জুলাই চেতনার বিপক্ষে যায়। তো এই যে জুলাই চেতনার বিপক্ষে যায়, আর আপনি যদি জামাতের কথা বলেন, সে কি এই ধরনের কোনো কথা বলছে? সে কালকে ক্ষমতায় গেলে এর চেয়ে ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আমি বুঝবো কেমনে? আপনি তো নগদে বইলে দিলেন আপনি জুলাই চেতনার বিরোধী, আর সে তো জুলাই চেতনার পক্ষে না বিপক্ষে, আপনি তো বুঝতেই পারতেছেন না। সুতরাং যাকে বোঝা যায় এটা করবে, তার জন্য ক্ষতি হতে পারে বা ক্ষতির চেষ্টা হতে পারে। যাকে বোঝা যায় না তাকে তো আপনি কিছু বলতে পারবেন না। আপনি স্কুল লাইফে লেখাপড়া করছেন না, অনেক সময় টিচার বলে ব্ল্যাকবোর্ডে তুমি কিছু একটা লেখো, স্যার কিন্তু ছাত্রের দিকে তাকায় রয়েছে, আপনি পিছনে স্যারের নামে একটা কার্টুন আঁকছেন, সব ছাত্ররা কিন্তু হাসতেছে, স্যার তাকে পিছনে তাকায় দেখলো আপনি ডাস্টার দিয়ে মুছে ফেলছেন, আপনি যে কী করলেন বোঝা গেল না, কিন্তু ছাত্র হাসলো। তো একইভাবে আপনি যারা কথা বলছে তাদেরকে মানুষের ডাউট হইতে পারে যে কি জুলাই সনদ বাস্তবায়ন হইতেছে না, তো পিআর পদ্ধতি চাচ্ছে না, তো স্থানীয় নির্বাচন আগে চলে সেটাও চাচ্ছে না, রাষ্ট্রপতি অপারেশন করতে চাই সেটাও চাচ্ছে না, দল নিষিদ্ধকরণ সেটাও চাচ্ছে না, আবার জাতীয় পার্টি বন্ধ করবে সেখানে বলে নির্ভয়ে আদেশ দিয়ে দল বন্ধ করা ঠিক হবে না। এই কথাগুলো বললে তো জুলাই চেতনার পক্ষের শক্তি যারা, তারা তো ভাববে এটা জুলাই চেতনার বিপক্ষের শক্তি। বুঝতে পারছি? স্যার শিবিরের কথা বলছিলাম আর কি। হ্যাঁ, শিবির তো সাইলেন্ট, শিবিরে তো ছাত্ররা আজকে পর্যন্ত বিশ্বাস করতে জুলাই চেতনার পক্ষের, তাই জাকসুতে তারা নির্বাচিত হয়েছে। ভবিষ্যতে কী হবে সেটা আমি জানি না, কারণ তাদের বিরুদ্ধে যথেষ্ট কথা আছে। হ্যাঁ, তারা রক কাটে, তো তারা জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীদের পোশাকের নিয়ে কথা আসবে, নারীরা ঠিকমতো চলাফেরা, নানান কথা আসবে। সেই বিষয়গুলো তাদের দূর করতে হবে, তাদের আস্থায় নিতে হবে জনগণকে। জুলাই চেতনার পক্ষের শক্তি হোক আর যাকে তাই আস্থায় নিতে হবে। কিন্তু আমি এখন পর্যন্ত মানে রাজনৈতিকভাবে যে বড় 3টা দল যদি বলি, আওয়ামী লীগ বলেন বা সব জামাত, তারা সবাই তো পরীক্ষিত হলে আমি কাউকে সমর্থন করার মতো গ্রহণযোগ্য একটা ডিপেন্ডেবল পার্টি হিসেবে কি পাইছেন আপনি? পাইনি, আমরা কেউই পাইনি। স্যার যেটা বললাম যে 5 আগস্টের পরে সীমিত দৃশ্যমান হয়েছে বা প্রকাশ্যে কাজ করেছে, তো ওই দৃষ্টিতে আপনি কি মনে করবেন? না, ওই দৃষ্টিতে আপনার একটা ফ্লো আছে, তাদের পক্ষে একটা গ্রহণযোগ্যতা তাদের এই মুহূর্তে আছে, এবং তাদের গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে সেটা যে কতখানি হবে সেটা জানি না। কিন্তু বড় দলের পাশে এটা তো আপনি বিশ্ববিদ্যালয়ে দেখলেন, কিন্তু মাঠে গ্রামে গঞ্জে যান না আপনি। বড় দলের কর্মীরা যদি টিম বানায় বলে আমি একটা ছোট দল, এই ক্ষমতায় আসতেছি, এই যে দল করস না দেখাই দিব, এরকম একটা কথা যদি বলে, এটা একটা ইম্প্যাক্ট হয়। আপনি ছোট দল তো রাজনীতিই করতে পারবে না, ছোটো দল তো মাঠেই নামতে পারবে না। আমরা তো গণতন্ত্র চিৎকার করতেছি, মাঠে নামারই তো সুযোগ নেই। আবার যেই দলগুলো বিগত নির্বাচনে যায় না এই লেভেল প্লেইং ফিল্ডের অজুহাতে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে প্রশাসন। তো এই প্রশাসন, এই তো সেই প্রশাসন যেই প্রশাসন হাসিনার সময় ছিল। তো সেই প্রশাসনের কাছে এখন আপনারা নিশ্চিত হন কেমনে যে নির্বাচন করলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে? কারণ হচ্ছে যে আপনার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আপনার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই বইলেই এখন ওই প্রশাসন আপনার কাছে গ্রহণযোগ্য হচ্ছে। স্যার এখন এত কথা বললাম, তারপরও আবারও প্রশ্ন রিপিট, যে জামাত এবং বিএনপির যে দৃশ্যমান দ্বন্দ্ব, অনেকে বলছে যে 96 যেটা ইলেকশন হয়েছিল একটা মানে পরিস্থিতির কারণে, সেই পরিস্থিতিকে আসলে
26-এ হবে কিনা, জামাত বিনোদন দল আসলে কোন দিকে? আপনি যদি এখন সমঝোতার নির্বাচন করেন, সিট ভাগাভাগি করে নির্বাচন করেন, এগুলো মানুষকে ধোঁকা দেওয়া। গণতন্ত্র সেটা বলে না যে আমরা এইখানে 30টা সিট আমরা এই অঞ্চলে দিব না, এইখান থেকে জামাত দাঁড়াবে, জামাত পাশ করবে আসুক, মানে আমার ভোটেও জামাত পাশ করবে। তাহলে তো ভাই আপনি জনগণের সাথে প্রহসন করলেন। যার যার ভোটে তাকে আসতে হবে, আর যার যার ভোটে আইসা যদি পার্লামেন্টে যাইতা ওই সমঝোতা করে 30টা সিট ছাইড়ে দেয়া আর পিআর পদ্ধতিতে তফাৎটা কি? অর্থাৎ আপনি পিআর পদ্ধতি তাদের নিজের ক্ষমতা বলে আসবে, এবং পিআর পদ্ধতি হলে কী হয়, জনগণ বুঝে যে আমার ভোট বিফলে যাবে না, আমার প্রতিনিধি থাকবে। 3, মাঠে আন্দোলন থাকে না। কিন্তু আপনার সমঝোতার ভিত্তিতে গেলে দেশবাসী জানবে ওনারা পাস করতে পারতো না, আমরা ত্যাগ করছি। এই যে আমরা ত্যাগ করছি করে আপনি বাহবা নেবেন, এবং সেখানে সে হিসাব করে নিবে। হিসাব করে কি দিবে? যাতে তার 2/3 মেজরিটি থাইকে যায়, সেই রকম রাইখে বাকিটা ছাড়বে। কিন্তু আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, পিআর পদ্ধতি হলে কেউ কি বলে 2/3 মেজরিটি তো দূরের কথা, সিঙ্গেল মেজরিটি পাওয়াই কঠিন হবে। ওইখানেই ভয়। সিঙ্গেল মেজরিটি মানে 151টা সিট, আর নিরঙ্কুশ হলো 2/3। সুতরাং কেউ পাবে না 2/3 মেজরিটি। সিঙ্গেল মেজরিটি পাওয়াই কঠিন হবে পিআর পদ্ধতিতে, যেটা দেশের জন্য, দেশের জনগণের জন্য মঙ্গলজনক। আর এটা বললে মানুষ বলে জামাতের পক্ষপাতিত্ব। আমি তো বললামই জামাত পিআর পদ্ধতি চায় পার্লামেন্টে ঢোকার জন্য। সে যে দেশকে ভালোবাসা চায়, আই ডোন্ট বিলিভ ইট। জামাত সংসদে ঢুকতে পারলে দেশের জন্য কি ক্ষতি করতে পারে, বা কি ক্ষতি কি করতে পারতো? আপনি ক্ষতি কি হয়েছে? ক্ষতি যার যার স্বার্থ থেকে দেখবে। কালকে যদি আপনার উপর ইম্পোজ করে যে নারীরা এইভাবে ঘুরতে পারবে না, এটা তো এই দেশ মেনে নিবে না। তারা যদি এটা আপনি ড্রেস কোড দেন, মেনে নিবে না। আচ্ছা, জামাতের সমস্যা কোথায়? জামাত তো বড় কোনো রাজনৈতিক দলই না আমার হিসাবে। কারণ জামাত বলতেছে যে মদ খায় তাকে আমি দলে নিব না, যে সিগারেট খায় তাকে নিব না, যে বাজে লোক তাকে নিব না। তাহলে আপনি দল চালাবেন? এগুলো ভোটার না? যে মদ খায় ভোটার না? যে গাঁজা খায় ভোটার না? সবই তো ভোটার। তার ভোটও তো আপনার লাগবে। আপনাকে ভোট দিবে কেন তাহলে? আপনি একটা ফ্লো দিয়ে যাবেন, সেটা ভিন্ন কথা। তবে হ্যাঁ, ওই যে আমি বলছি, রাষ্ট্রের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য পিআর পদ্ধতি সমর্থন করতেছি আমি। চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে, তাহলে কিন্তু ওই গয়রহ। যতই খারাপ, 3টা খারাপ লোক যদি এক জায়গায় বসে, তখন কিন্তু তাদের ভাগ বাটোয়ারের ভিতরে একটা নিয়ন্ত্রণ আসে। আমি বুঝাইতে পারছি? সুতরাং এই খারাপ লোকই তখন প্রেশার দিবে, নো ইউ ক্যানট ডু ইট। এই জন্য পিআর পদ্ধতি দরকার। আমি সবাই যদি খারাপ বলি, সব খারাপগুলোও যদি পিআর পদ্ধতিতে পার্লামেন্টে যায়, সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স হবে।